আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ও ইসরায়েলের। ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত। সংঘাত বন্ধের আহ্বান প্রত্যাখ্যান তেহরানের। হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল। গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে মিসিং সার্টিফিকেট। জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। জনগণ এখন নির্বাচনমুখী। লন্ডন থেকে দেশে ফিরে আমির খসরু। এবং যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১,০২৫ কোটি টাকা সম্পদ জব্দ। দুদক চেয়ারম্যান লন্ডনে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ২ ছেলের সম্পদ জব্দের চিঠি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক শেষে গেল ৩ নির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে এই কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজে অগ্রগতির সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সরফর রাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIN এর স্টুডিও কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইসরায়েল। সংঘাতের চতুর্থ দিনে তাদের এমন আক্রমণের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এর আগে এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে রাজধানীর আশপাশের বন্দর স্থাপনায় এবং দেশটির 1/3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। পাল্টা জবাবে ইরান হাইফা রিফাইনারি, সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়েছে। এতে দুদেশেই বাড়ছে হতাহতের সংখ্যা। উত্তেজনা প্রশমনে বিশ্ব নেতারা দুই দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানকে পরাস্ত করতে নতুন কৌশলে ইসরায়েল। টানা কয়েকদিনের সংঘাতের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এরই মধ্যে নেতানিয়াহু ইরানিদের উস্কে দিচ্ছে তাদের সরকারের বিরুদ্ধে এক হওয়ার জন্যে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র বর্ষণের মাধ্যমে চাইছে ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়াতে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দুই দেশই চাইছে জনগণের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে। এদিকে সংঘাত নিয়ে সবশেষ খবর জানিয়েছে দুপক্ষই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইরানের পারমাণবিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, তেল শোধনাগার ও বন্দর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। একই সাথে তারা তেহরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একাধিক কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এতে সংস্থাটির গোয়েন্দা প্রধান কাজেমি ও তার 2 ডেপুটি নিহত হয়েছেন। এই ঘটনাকে ইরান জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে জানায়, ইসরায়েলকে আর বাসযোগ্য থাকতে দেয়া হবে না। হাইফার রিফাইনারিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান জানায়, তাদের মূল লক্ষ্য ইসরায়েলের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো। এদিকে ইরানের ক্রমবর্ধমান হামলা বন্ধে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইছে ইসরায়েলিরা। এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসনকে সহযোগিতা করতে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী
প্রতিক্রিয়ায় তেহরান হুঁশিয়ারি দিয়ে জানায়, ইহুদি রাষ্ট্রটিকে সহযোগিতা করলে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হবে। এদিকে সংঘাত ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে মধ্যপ্রাচ্য কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেয়া হবে মিসিং সার্টিফিকেট। জাতিসংঘের গুম বিষয়ক কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব তথ্য জানান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যাতে গুম করতে সাহস না পায় সে বিষয়টি প্রাধান্য দেওয়া হবে আইনে। এছাড়া গণহত্যার তথ্য জানতে ট্রুথ কমিশন গঠন করবে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। আওয়ামী লীগের গত 16 বছরে গুম হয়েছেন বহু মানুষ। শেখ হাসিনার পতনের পরও তাদের বেশিরভাগই ফিরে আসেনি। তারা জীবিত নাকি মৃত তাও জানে না পরিবারগুলো। ফলে উত্তরাধিকার ইস্যুতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। সে মারা গেছে সেটাও জানছি না, লাশও পাইনি। এমন প্রেক্ষিতে জাতিসংঘের পরামর্শ নিয়ে গুম বিষয়ক আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যেখানে গুম হওয়া ব্যক্তির পরিবারকে দেয়া হবে নিখোঁজ সনদ, যা দিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তারা। আইনে একটা প্রতিকার দিতে পারে, সেটা হচ্ছে মিসিং পারসন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পারসন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাল্লাহ করতে পারবো। তিনি জানান, আইনে এমন কিছু বিষয় রাখা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার গুম বা অপহরণের সাহস না পায়। পরবর্তী যে সরকারই আসুক, হয়তো বিএনপি আসবে বা জামাত আসবে বা ইসলামিক দলগুলো আসবে বা আপনার নতুন ছাত্রদের দল আসবে, তারা সবাই তো গুমের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। আর বিএনপি জামাত তো গুমের শিকার হয়েছে। এত রক্তপাতের পর, এত আত্মত্যাগের পর যদি আমাদের বোধোদয় না হয় তাহলে তো কিছু করার নাই, আর বুঝছেন না। আইনের মধ্যে ইনবিল্ট প্রভিশন রাখছি যাতে ভবিষ্যতে সরকারদের জন্য এই সমস্ত চিন্তা করা খুবই রিস্কি এবং খুবই কষ্টসাধ্য হয়ে যায়। উপদেষ্টা আরও জানান, জুলাই আন্দোলনে গণহত্যা, নির্যাতন সহ বিভিন্ন অপরাধের তথ্য জানতে আন্তর্জাতিক মানের ট্রুথ কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন চরম যারা দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমাদের একটা জাতীয় ঐক্যবোধ গড়ে তোলা। এসব বিষয়ে সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে বলেও জানান তিনি। কমিশন করতে পারে, বলতে পারে আপনাকে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশ এখন নির্বাচনমুখী। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এসব কথা বলেন। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যেসব বিষয় ঐকমত্য হবে সেগুলোতেই সংস্কার হবে। রিপোর্ট মইনুল হাসানের। বিএনপি নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার সহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানান, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের পাশাপাশি বন্ধু প্রতিম দেশগুলো আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। এদিকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠকের অংশ হতে লন্ডনে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফিরেছেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা অনেকটাই কেটে গেছে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি।
সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। সংস্কার ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লন্ডনের বৈঠকের সিদ্ধান্তের আলোকে সরকারের উচিত হবে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। সালাউদ্দিন আহমেদ দাবি করেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলার এই 2 আসামি ভারতে পালিয়ে আছেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের এই মামলার পরবর্তী শুনানি 24 জুন। সেদিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আজ এই মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী 24 জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24 জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 1025 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমিন বলেন, সাইফুজ্জামান জাবেদের 35 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সাফিয়াত ও সাদাতের সম্পদ জব্দ করতে দুদক চিঠি পাঠিয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদক আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ কর্তৃক সম্পদ জব্দ হওয়ায় আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ এগুলো আর বিক্রি করতে পারবেন না। জাভেদ সাহেবের 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য প্রায় 1025 কোটি টাকা, এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। সাবেক ভূমিমন্ত্রীর ভাই রনি ও এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান আদনান ইমামের সম্পদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান কমিশন চেয়ারম্যান। তিনি আরো বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দ করতেও চিঠি পাঠিয়েছে দুদক। জাভেদের একজন ভাই আছেন, তার নাম রনি। রনির প্রপার্টি আকবর সুবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরো একজন আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাব। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে একজন বাংলাদেশি হিসেবে দুর্নীতির অভিযোগে আসামি করা হয়েছে জানিয়ে ডক্টর আব্দুল মোনেম বলেন, শেখ রেহানার মেয়ে নিজেকে ব্রিটিশ দাবি করলেও কাগজপত্রে তিনি একজন বাংলাদেশি। টিউলিপ সিদ্দিক দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার। এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটাই, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ
10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল, এবং সেখানে দামের কোনো পরিবর্তন হয় নাই, দাম সমানই রয়ে গেল। হতে পারে, কিন্তু সেটা পরীক্ষা করার বিষয়। 2000 কোটি টাকা পাচারের অভিযোগে লন্ডনের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসলিম দম্পতির বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে বলেও জানান আব্দুল মনেম। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা পৃষ্ঠপোষকতার অভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। বিএনপি ক্ষমতায় এলে দায়িত্ব নিয়ে এইসব নবীন তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের গবেষণায় পৃষ্ঠপোষকতা করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে তার নেতৃত্বে চট্টগ্রামের বাঁশখালী পুইছড়িতে তরুণ ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের বাড়ি যান আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল। এই সময় সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আশিরের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এই সময় রিজভী আশিরের তৈরি বিভিন্ন রকম ড্রোনগুলো দেখেন। এছাড়াও সব ধরনের কারিগরি সহযোগিতার পাশাপাশি তাকে আরো বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন। এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে কেউ বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ প্রকৌশলের ক্ষেত্রে, কেউ সঙ্গীতে, কেউ শিল্পে, কেউ সাহিত্যে, নানাভাবে যাদের প্রতিভার ছাপ তিনি রেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন, তাদের খোঁজখবর নেন এবং তারা যাতে আরও বেশি তাদের প্রকাশ ঘটে, তারা যাতে আরও তাদের চর্চার মধ্যে দিয়ে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে। আইন নিজ হাতে তুলে নিলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নিষেধাজ্ঞা জারি করা এলাকায় সভা সমাবেশের চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে বলে জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। এদিকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেছেন, ধানমন্ডি এলাকায় মব ঠেকিয়ে পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আরও আগে করতে পারলে এখন কেউ আইন নিজ হাতে তুলে নেওয়ার দুঃসাহস দেখাতো না। মিজান শাহজাহানের রিপোর্ট। 19 মে রাতে ধানমন্ডিতে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে একজন প্রকাশকের বাসায় হামলা চালায় কতিপয় যুবক। তবে থানার ওসি কৈশুনো মারমার দূরদর্শিতায় আইন নিজ হাতে তুলে নিতে পারেনি হামলাকারীরা। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, আইনের শাসনে আইন নিজ হাতে তুলে নেয়ার সুযোগ নেই। পরিচয় যাই হোক, এই ধরনের অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয় হওয়ার সুযোগ নেই বলে মত সাবেক এই আমলার। প্রথম মব বন্ধ করতে হবে, মব বন্ধ করা প্রথম কাজ, এবং মব বন্ধ করতে না পারলে তো কোনো কিছু ঠিক মতো চলবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব কিন্তু সরকারের। আপনি যখনই সরকার গঠন করছেন সেদিন থেকে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চেপে বসেছেন, সুতরাং আপনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করতে হবে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, ভবিষ্যতে কেউ নিজ হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করলে জিরো টলারেন্স নীতি দেখাবে পুলিশ। তদন্ত বা কাউকে আটক বা কাউকে জোরপূর্বক কাউকে হয়রানি করার কোনো সুযোগ আইনে নাই। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তবে সেক্ষেত্রে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে। যদি কারো অভিযোগ থাকে সেটা তারা থানায় জানাবে, থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা মহানগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ মিছিল অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করে দফায় দফায় গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা ভঙ্গ করেছে আন্দোলনকারীরা। তবে নতুন করে আইন ভাঙার চেষ্টাকারীদের কঠোর বার্তা দিলেন ডিএমপির এই মুখপাত্র। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আশেপাশের এলাকাগুলোতে জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদি কেউ এটা অনুসরণ করতে ব্যর্থ হন বা অনুসরণ না করে এটা ভঙ্গ করার চেষ্টা করে তবে পুলিশ অবশ্যই সেটা আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান সম্ভব এমন বিষয়ের পাশাপাশি অযৌক্তিক ইস্যুতে আন্দোলনের নামে জনদুর্ভোগ কাম্য নয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
ঈদুল আজহার আগে ও পরে 15 দিনে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত এবং 1182 জন আহত হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। তাদের মতে সড়কে ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের আগে কমপক্ষে 4 দিনের সরকারি ছুটি ঘোষণা করা উচিত ছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু সড়ক ব্যবস্থাপনা নয়, ঘরে ফেরা মানুষের বিকল্প পথেও যাত্রার ব্যবস্থাপনা করলে দুর্ঘটনা কমতে পারে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে প্রতি বছর ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে ছুটে যান প্রায় 1.5 কোটি মানুষ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে উঠে এসেছে এবার ঈদুল আজহার আগে ও পরে 15 দিনে শুধু সড়ক পথেই 379টি দুর্ঘটনা হয়েছে। হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় 22.65% বেশি। সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, 1182 জন আহত হয়েছেন। একই সময়ে সড়ক, রেল ও নৌপথে 415টি সড়ক দুর্ঘটনায় 427 জন নিহত, 1194 জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে ঈদের আগে ছুটি কম থাকা, মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা সহ অবৈধ যানবাহনের চাপ এবং ভাঙাচোরা রাস্তাকে দায়ী করেছে সংগঠনটি। একটা বছরব্যাপী একটা পলিসি দরকার। আমি রাতারাতি গণপরিবহন বাড়াতে পারবো না, রাতারাতি রাস্তাঘাটও বাড়াতে পারবো না, কিন্তু আমি ভাগ ভাগ করে মানুষগুলোকে পাঠানোর একটা উদ্যোগ নিতে পারি। বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন শুধু সড়ক পথে সরকার মনোযোগ দিলেই দুর্ঘটনা কমানো সম্ভব নয়। মনিটরিং করে আমরা খুব বেশি দিন কিন্তু আসলে এই রোড কন্ডিশনটাকে ভালো রাখতে পারবো না, বরং এটা ডিটোরিয়েট করবে ডে বাই ডে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই রেল নেটওয়ার্কটাকে বিস্তৃত করতে হবে, ভালো করতে হবে, ওয়াটারওয়েটাকে ভালো করতে হবে। পাশাপাশি সড়ক পথ থেকে আমার অন্যান্য যে ভেহিকেলগুলো রয়েছে, নসিমন, করিমন, 3 হুইলার, সেগুলোকে আমার সরিয়ে ফেলতে হবে এবং ইন্টারসেকশনগুলোকে ভালোভাবে ম্যানেজ করতে হবে। সড়ক নিরাপত্তায় বিশেষ বরাদ্দ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। উন্নত বিশ্বে অলরেডি এই সমস্যাগুলো অনেক আগেই সমাধান করে ফেলেছে। তা ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ভালো করার জন্য ম্যানুয়াল রয়েছে, গাইডলাইন রয়েছে। যেটা দরকার হচ্ছে সরকারের সদিচ্ছা এবং ইনভেস্টমেন্ট। এখানে রোড সেফটিতে ইনভেস্টমেন্ট লাগবে। মানুষ যারা মারা যাচ্ছে এটাকে আমরা কাউন্ট করছি না, অথচ প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রায় 20 জনের বেশি মারা গিয়েছে পার ডে এই ঈদে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এবং আর্থিক ক্ষতি কমাতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করতে নিজ বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে কাজ করার মধ্য দিয়ে একদিকে দেশে রেমিটেন্স আসে, অন্যদিকে উজ্জ্বল হয় বাংলাদেশের ভাবমূর্তি। দুপুরে বিমান সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তি মিশনের জন্য মনোনীত বিমান বাহিনীর 125 সদস্যের উদ্দেশ্যে বক্তব্যে হাসান মাহমুদ এসব কথা বলেন। আগামী 20 জুন কন্টিনজেন্ট সদস্যরা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। বিগত সময় মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের জটিল ও বিপদপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা যে দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে তা কেবল জাতিসংঘে নয়, বরং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সরকার ও সাধারণ জনগণের মধ্যে আস্থা ও শ্রদ্ধার ভিত্তি মজবুত করেছে। পেশাদারিত্ব, পারস্পরিক সহযোগিতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও সামরিক কমান্ড কন্ট্রোলের সর্বোচ্চ চর্চার মাধ্যমে আপনারা আপনাদের পূর্বসূরীদের সুনাম সমুন্নত রাখতে পারবেন এবং বিমান বাহিনীরও সম্মান বজায় রাখতে পারবেন। আগামী 25 জুনের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউয়ে এই কর্মসূচি পালন করবে তারা। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 13 দফা সুপারিশ করা হয়। 2014, 2018 এবং 2024 এর জাতীয় নির্বাচন বাতিল, 1947, 71 এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সবাইকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান ঘোষণা, পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার, 36 জুলাইকে জাতীয় মুক্তি দিবস ঘোষণা সহ জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সংসদ অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে প্রথম সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 25 জুন সরকারের এই তারিখ শেষ হবে।
তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয়, তাহলে আগামী 25শে জুন শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ ঘোষণা করছি। সরকারি চাকরির নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ সচিবালয়ে আন্দোলন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি মেনে না নিলে কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ক্ষোভ প্রকাশ করেন বিশেষ ভাতা বাড়ানোর হার নিয়েও। এদিকে আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশটি খারাপ উদ্দেশ্যে করেনি সরকার, তবে অপব্যবহারের সুযোগ রয়েছে। পুনর্বিবেচনায় কাজ করছে এ সংক্রান্ত কমিটি। ঈদের টানা ছুটিতে বন্দর কার্যক্রম চালু থাকলেও পণ্য খালাস কম হওয়ায় আবারও কন্টেইনার জটে পড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। বহির্নোঙরেও বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সাম্প্রতিক নানা ইস্যুতে ঈদের আগে থেকেই কন্টেইনার ডেলিভারি নিয়ে বিপাকে ছিল চট্টগ্রাম বন্দর। পরে ঈদের আগ মুহূর্তে তা সমাধানের উদ্যোগে বন্দর কার্যক্রমে কিছুটা প্রাণ ফিরলেও ঈদের ছুটিতে আবারও কন্টেইনার জটে পড়েছে বন্দর। কাস্টম পাশাপাশি শিপিং এজেন্টগুলোকে খোলা রাখা, এনওসি দেওয়া, এই ধরনের লজিস্টিক সাপোর্টগুলো যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় সবার জন্য হেল্প হবে। এই সিটিতে কিছু ব্যাংক খোলা ছিল, কিছু টাকা নিচ্ছিল না, পে অর্ডার করতে পারে নাই, এখানে তো অনেক কিছু জড়িত। পণ্য ডেলিভারিতে কাস্টমসের কাজে শুধু যে কাস্টমস আর পোর্ট তো নয়, বন্দর থেকে পণ্য খালাসে সম্পৃক্ত 50টিরও বেশি প্রতিষ্ঠান, কিন্তু বন্ধের সময় নিয়মিত বা সাধারণ পণ্য খালাসে জড়িত থাকে মাত্র 8 থেকে 10টি প্রতিষ্ঠান। এই সংকট দূর করতে সমন্বয়ের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা বন্দর ব্যবহারকারী আছে এবং যারা আমদানিকারক যারা আছেন সবাইকে নিয়ে যদি এরকম একটা শক্তিশালী ট্রান্সপোর্ট করা হয় এবং কিছু ক্ষমতা তাদেরকে দেওয়া হয় যে এগুলোকে ব্যবস্থাপনাগুলোকে সঠিকভাবে পালন করার জন্য, তাহলে এটার একটা সুফল হয়তো আমরা পরীক্ষামূলক দেখতে পারি যে এটা সুফলটা কেমন পাওয়া যেতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন দ্রুতই কেটে যাবে এই সংকট। আমদানি রপ্তানি কখনোই আমাদের এখানে থেমে থাকেনি। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের আর একটু বেশি সহযোগিতা হলে এই সংখ্যাটা আরো বেশি হতে পারত, কিন্তু আজকের পর থেকে যেহেতু সবকিছু সহজভাবে চলাচল করছে, সাধারণভাবে চলাচল করছে, আমরা আশা করছি আর কোনো ধরনের জট অ্যাটলিস্ট এই মুহূর্তে হবে না। বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে 45টি জাহাজ, এর মধ্যে 12টি কন্টেইনারবাহী, যাতে রয়েছে আরও 10,000-এরও বেশি কন্টেইনার। তাই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইসরায়েল ইরান যুদ্ধ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিজিএমই সভাপতি মাহমুদুল হাসান খান বাবু। তৈরি পোশাক খাতের গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এর 2025-2027 মেয়াদে সভাপতি দায়িত্ব গ্রহণ করে তিনি জানান, সংকট মোকাবেলা নতুন পরিচালনা বোর্ড মার্কিন শুল্ক নীতি নিয়ে কাজ করবে। এর আগে বিজিএমইএ কার্যালয়ে নতুন সভাপতি হিসেবে তিনি এবং তার 7 সহ সভাপতি মিলিয়ে 35 জনের পরিচালনা বোর্ড এই দায়িত্ব বুঝে নেন। এ সময় মাহমুদ হাসান খান বাবু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিজিএমইএ কে সদস্যদের কাছে স্বচ্ছ ও জবাবদিহিতার ঘোষণা দিয়ে বলেন, বিজিএমইএ নির্বাচনে 3টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি সবাইকে নিয়ে টেকসই পোশাক শিল্প প্রতিষ্ঠায় কাজ করবেন। পোশাক শিল্পে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সহযোগিতা চান বিজিএমইএ এর নতুন সভাপতি। সকলের উপস্থিতি, এমন একটি সময় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে সংগীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক সুদ এবং ইনফ্লেশন, দুর্বল অবকাঠামোগত অবস্থা, মজুরি বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে আমরা অনেকটা নিষ্পেষিত অবস্থায় আছি। খেলার খবর।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল গলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। অভিজ্ঞতার বিচারে স্বাগতিকদের চেয়ে কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে বড় রান পাওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে দুই দলের ক্রিকেটাররা। সকাল 10:30টায় শুরু হবে খেলাটি। রিপোর্ট এসএম আশরাফের। দল টেস্ট মানেই যেন বাংলাদেশের জন্য একটি অমীমাংসিত অভিশাপ। সমুদ্রের গর্জনে ঢাকা পড়ে যায় ব্যাট প্যাডের শব্দ। আর প্রতিবারই প্রশ্ন উঠে, এবার কি পারবে টাইগাররা? 2013-তে এই মাঠে খেলা শেষ হয় ড্রতে। 2017-তে বাংলাদেশ পরাজিত হয় 259 রানে। তবে এবার বাংলাদেশ দলে তরুণ মিশ্র অভিজ্ঞতা। শান্তর নেতৃত্বে প্রথমবারের মতো টেস্টে লঙ্কা অভিযান। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ নেই, তাই এই ম্যাচ তার জন্য পরীক্ষার চেয়েও বেশি কিছু। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বলেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি। টিমটা যেরকম পেয়েছে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। গলের পিচ বরাবরের মতোই টার্নিং ট্র্যাক। টেস্ট যত গড়াবে ততই স্পিনারদের রাজত্ব। স্বাগতিক বোলারদের নিয়ে তাই বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে বাংলাদেশকে। প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুনভাবে শুরু করতে হয়। অতীতে ভালো স্মৃতি আছে আমার, মুশফিক ভাইয়ের বা লিটনের, আপনি যাদের কথা বললেন। সো হ্যাঁ, ওটা অবশ্যই কাজে দিবে, বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে। সো আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে। সো এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছুই হবে। বাট আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিং এর দায়িত্বে আছি। টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পাওয়ার হাতছানি, তবে তার চেয়েও বড় ব্যাপার আত্মবিশ্বাস ফেরানো। গলে এবার আর গড়াগড়ি নয়, টাইগারদের চাই গর্জন। এসএম আশরাফ, এটিএন বাংলা। হাইব্রিড মডেলে হবে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ। গত মে মাসে যুদ্ধে জড়িয়ে পরিস্থিতি জটিল করে তোলে ভারত ও পাকিস্তান। নারী বিশ্বকাপে তাদের খেলা নিয়ে দেখা দেয় সংশয়, তবে শেষ পর্যন্ত সমাধান খুঁজে পেয়েছে আইসিসি। ঘোষিত সূচি অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। আর বহুল প্রতীক্ষিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলবে ভারত হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায়। আগামী 2 অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে কলম্বোয়। 8 দলের এই বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ 4 দল উঠবে সেমিফাইনালে। 2 নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিতর্কিত 3 জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা ইরান ও ইসরায়েলের। ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত। সংঘাত বন্ধের আহ্বান প্রত্যাখ্যান তেহরানের। হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল। গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে মিসিং সার্টিফিকেট। জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। জনগণ এখন নির্বাচনমুখী। লন্ডন থেকে দেশে ফিরে আমির খুসরু। এবং যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 1025 কোটি টাকার সম্পদ জব্দ। দুদক চেয়ারম্যান। লন্ডনে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দের চিঠি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।